প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব, দাবি অর্থ উপদেষ্টার। ঋণ পরিশোধে দুষ্ট চক্র হতে বের হতে চায় সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার ভাবনা উচ্চাভিলাষী, মনে করে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। সরকারের স্থায়িত্বের জন্য ৭০ নং অনুচ্ছেদ প্রয়োজন। ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অভিমত, প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য আইন উপদেষ্টার। হাসিনাকে ফেরত দিতে ভারত এখনো প্রতিক্রিয়া দেয়নি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব, এমন দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ বাজেটের ধরন কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। আর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ বাজেটকে শতভাগ বাস্তবায়নযোগ্য বাস্তবমুখী বাজেট বলে উল্লেখ করেছেন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের দুঃসময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে বড় ক্ষতি হতো অর্থনীতির। প্রায় নষ্ট হয়ে যাওয়া বহু প্রতিষ্ঠানকে খাদের কিনার থেকে টেনে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সীমিত সম্পদ দিয়ে তৈরি করা হয়েছে নতুন বাজেট। ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে। এই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। পরিকল্পনা উপদেষ্টার সরল স্বীকারোক্তি, আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু করা চলমান প্রকল্পের বিড়ম্বনায় হাতে নেওয়া যায়নি নতুন সবুজ প্রকল্প। পুরনো প্রকল্পের অনিয়ম দুর্নীতি ধরাতেই আপাতত তুষ্টি তার। এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা, এটা কি থামিয়ে দেব এখন, নাকি আরও ৩,০০০ কোটি টাকা দিয়ে এটাকে ঠিকঠাক করে চলব? এটা তো প্রচণ্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবেও পারা খুব কঠিন। তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। অন্য উপদেষ্টারাও জানান, নতুন বাজেট অপচয় অসঙ্গতি কমানোর বাজেট। পাচারকারীরা খুব ধূর্ত হওয়ায় এখনও ফেরত আনা যায়নি পাচারকৃত অর্থ। তবে ভালো কাজ নয় জেনেও সুযোগ দেয়া হয়েছে কালো টাকা সাদা করার শর্তযুক্ত সুযোগ। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছি। আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে। আরেকটা করেছি যেটা আগে ছিল না, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এখানে প্রায় আমরা 5 গুণ বাড়িয়ে দিয়েছি। বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সহানুভূতির মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঘোষিত বাজেটের অর্থনৈতিক প্রক্ষেপণগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করা উচিত। এটি অনৈতিক, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক। রাজধানীর এক হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় কথা বলা হয়েছে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বলা হয়েছিল বাজেটে সামগ্রিক উন্নয়নে নজর দেওয়া হবে, তবে এই প্রত্যয় বাজেটের পদক্ষেপের প্রতিফলিত হয়নি। বলেন, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা আসছে অর্থ বছর থেকে বাস্তবায়ন করলে সাধারণ মানুষ উপকৃত হতো। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, ঘোষিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশা পূরণের জায়গায় হতাশাজনক। তাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয় করে তাদের প্রতি একটা
অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তার মতো ইস্যু ছাড়া অন্যান্য বিষয়ে সংসদে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রেখে সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংস্কার আনার পক্ষে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করেছে বিএনপি, আর পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। বিস্তারিত রয়েছে উবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার লক্ষ্যে ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় মঙ্গলবার দ্বিতীয় দিনের বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে সকালে বৈঠকটি শুরু হয়। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও এবি পার্টি সহ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। কমিশনের পক্ষে সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ জানান, ঐক্যমত্য পৌঁছাতে সব দলের সাথে এবার একসাথে বসেছে কমিশন। ৩টে বা ৪টে বিষয় নিয়ে আলোচনা করবে যতটা সময় প্রয়োজন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে এই ৩টে বা ৪টা বিষয় এক জায়গায় আসা। সংবিধানে ৭০ অনুচ্ছেদ বাতিল, নিম্নকক্ষে ৪০০ আসন, তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমা, জাতীয় নির্বাচনে নারী আসন ২৫% ও স্থানীয় সরকার নির্বাচনে ৩৩%। এই ৪টি বিষয় আলোচনা চলে দিনভর। প্রথম ভাগের আলোচনা শেষে নিজ নিজ দলের অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। অধিকাংশ দলই শর্ত সাপেক্ষে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের পক্ষে। বিএনপি বলছে, অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা ইস্যু ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে মতামত দিতে পারবেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের বেশি নয় ও তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মতামত দেয় দলটি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে জামায়াত ও এনসিপি। তবে অধিকাংশের মতামতে আগে যে 3টে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা কয়েকটা দলের। সংবিধান সংশোধন ইস্যুটা আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে, এটি আমাদের দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা, হবে কিনা একটা সংসদ সদস্যের জন্য, এটা আরও আলোচনার দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদকে গণতন্ত্রের অন্তরায় দাবি করে বাম দলগুলো এই অনুচ্ছেদের বিলোপ চেয়েছে। সে কারণে ৭০ অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। ঈদের পর এই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংবিধানের উবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, যারা না বুঝে সরকারের সমালোচনা করছেন তাদের মানসিকতার সংস্কারের প্রয়োজন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বলে যে এরকম আপনারা তো এত সংস্কার প্রস্তাব আমরা করে দিচ্ছি, কই কিছুই তো হচ্ছে না। আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কাজ শুরু করেছি। যেমন আপনারা আজকে সেমিনারে দেখেছেন, আমরা বলেছি আমরা সিপিসির অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা সাইবার সুরক্ষা আইনের অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছি, আমরা পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে বিধান চেঞ্জ করেছি, আমরা জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের বিধিমালা যে সেটা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা খুব অচিরেই লিগ্যাল এইড সার্ভিস অ্যাক্ট আছে এবং সিআরপিসি আপনারা আজকে শুনলেন সেটা করতে যাচ্ছি।
গুম আইনের উপর 2টা কনসালটেশন হয়েছে। এই যে কয়েকটা আইনের কথা বললাম, এগুলি কিন্তু আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। তারা কোনো প্রতিক্রিয়াও জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে পুশিন বন্ধে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। কোরবানির ঈদ সামনে রেখে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। বাস স্টেশনগুলো, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। দর্শক, চলে যাচ্ছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু যুক্ত চিতার সঙ্গে। বাবু, কমলাপুরে আপনি ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, আর ট্রেনগুলো কি শিডিউল অনুযায়ী ছাড়ছে আমাদের জানাবেন। বিপাশা, আপনি জানেন গত 31 মে থেকে ঈদযাত্রার ঘরমুখো মানুষের জন্য বিশেষ যে ট্রেনের ব্যবস্থা, এটা বাংলাদেশ রেলওয়ে তারা করেছিল। সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত, আজ 5ম দিনের মতন কমলাপুর থেকে সকাল থেকে আসলে অধিকাংশ ট্রেনই তার শিডিউল অনুযায়ী ছেড়ে গিয়েছে। 2-1টা ট্রেন যা রয়েছে তা 5 থেকে 10 মিনিটের হয়তোবা এই সময় নিয়েছে, কিন্তু অধিকাংশ ট্রেনই শিডিউল নিয়ে ছেড়ে গেছে। এবং ট্রেনে যে আমরা বিগত দিনের যে চিত্র দেখতাম, সেই চিত্রগুলো আসলে ট্রেনে এবারে নেই। এখানে যে কটা আসন, সেই আসন অনুযায়ী প্রতিটা ট্রেনে যাত্রীদেরকে বসানো হয়েছে। এবং কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করতেও এখানে টিকিট প্রদর্শন করা ছাড়া যাত্রীরা প্রবেশ করতে পারছে না, এবং কড়াকড়ি রয়েছে সেখানে। সেই সাথে আসলে কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি আরও স্বাভাবিক করার জন্য বা শৃঙ্খলা আনার জন্য এখানে হকারদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই সাথে ভবঘুরে মানুষ যারা রয়েছে তাদেরকেও এখানে প্রবেশে আসলে অনেক ধরনের বিধিনিষেধ রাখা হয়েছে। তবুই অনেকে ঢুকছে, তার সংখ্যাটা বিগত দিনের থেকে খুবই অল্প। এবং এদিকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, আজ থেকে ঢাকাগামী যেসব এই আন্তনগর ট্রেনগুলো, যেগুলো ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে, সেখান থেকে ফেরার পথে আসলে বিমানবন্দর রেল স্টেশনে তারা অবস্থান করবে না, কারণ ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে আসলে আরও জানিয়ে রাখি, এবারে আসলে যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে কোনো ধরনের ভোগান্তির কথা যাত্রীরা আমাদেরকে জানায়নি। বিপাশা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক বাবু। অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া চাংখারপুলে 6 ছাত্র হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 পলাতক আসামিকে হাজির হতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি আগামী 22 জুন। মঙ্গলবার সকাল 11:15টার দিকে ট্রাইব্যুনালে যান সালাউদ্দিন আহমেদ। আইন সম্পাদকের নেতৃত্বে বিএনপির আইনজীবীদের একটি দল তার সঙ্গে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার। শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন তার সব কিছুর বিচার করা হবে। এগুলো বিএনপির প্রতিশ্রুতি। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না। আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে, সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে, এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দেবে।
আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়নে অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথের আয়োজন করা হবে জানান ইশরাক হোসেন। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। ঈদে নগরবাসীর সেবা ও জনভোগান্তি বিবেচনায় আন্দোলন আপাতত শিথিল করা হয়েছে। মিরাজ হোসেন কাজী রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সকাল থেকেই চলছিল অবস্থান কর্মসূচি। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিক্ষোভকারীরা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আদালত যখন রায় দেয় তখন সরকার যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, স্বভাবত কারণেই আমাদের প্রশ্ন জাগবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে। সেটা হলো আসিম মাহমুদ সাহেব। এই আসিম মাহমুদ সাহেবের কালো হস্তক্ষেপের কালো হাতের ছোবলের জন্য আজকে আমরা নগরবাসীরা অতিষ্ঠ হয়ে আছি। বৈধ মেয়রকে সে দিচ্ছে না, অথচ আসিফ বিয়ার পিএস সে শত শত কোটি দুর্নীতি লুপাট করতেছে। এখন সে বাইরে যাচ্ছে, এখন ধরা খাওয়ার পরে তাকে সাসপেন্ড করতেছে কেন? সে কি জানে না তার অনুমতি তাতে কি হয় নাই? মনে করছি নগরবাসী হিসেবে আজকেই ইশরাক সাহেবের ওতটা নিয়ে নেওয়া উচিত। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হই, আমরা সভ্য নাগরিক হই, সভ্য গণতান্ত্রিক দেশ আমরা প্রতিষ্ঠিত করি, আইনের শাসন প্রতিষ্ঠিত করি। তাকে ওত নেওয়ার মাধ্যমে জাতিবোধহয় একটি কলঙ্ক থেকে মুক্ত হবে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে বেলা ৩টার দিকে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন বলেন, সরকার আইন, আদালত ও সংবিধান কিছুই মানছে না। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জনভোগান্তি বিবেচনায় কর্মসূচি আপাতত শিথিল করার ঘোষণা দিয়ে নগর ভবন থেকে বের হওয়ার সময় ইশরাক হোসেনকে জনতা অভিবাদন জানান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, গত 15 বছর শেখ হাসিনার আমলে মানুষের অধিকার আদায়ে বিএনপি যেমন মাঠে ছিল, এখনো ঠিক একই কারণে মাঠে আছে। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণাও দেন তিনি। শেখ হাসিনা সরকারের হামলা, গুম, খুনের মধ্য দিয়ে বিএনপি যে রক্তের পাটাতন তৈরি করেছিল, সেই পাটাতনেই হয়েছে 24-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর বংশাল এলাকায় ওয়ার্ড বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি কখনোই নাম গোপন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, অনেকেই এখন বিএনপিকে আন্দোলন শেখাতে চায়। গত 15 বছর তাদের অবস্থান কি ছিল সেই প্রশ্ন রাখেন ইশরাক হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার রক্ষার্থে আমরা অতীতের ন্যায় আগামী দিনেও যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে এটিকে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা, প্রতিজ্ঞা। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমাদের চাওয়া একটাই, আমাদের দাবি একটাই, জনগণ ভোট দিয়ে নির্ধারণ করুক কারা রাষ্ট্র চালাবে। আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতাটা দিয়ে আপনারা চলে যান, আমরা কেবলমাত্র নির্বাচনটা চেয়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণে সংগ্রাম করেছে বিএনপি, আগামীতেও করবে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কবে হবে জানতে চাইলে উপদেষ্টারা চুপ করে থাকেন। শহীদ জিয়ার 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডক্টর মঈন খান বলেন, গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য 71-এও সংগ্রাম করেছে এদেশের মানুষ, বিগত 15 বছরও আন্দোলন করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঈদুল আজহা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্যামলী এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে জাতীয়তাবাদী তাঁতি দল। অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাজেটের সাথে শেখ হাসিনার বাজেটের পার্থক্য কোথায়, সে প্রশ্ন রাখেন রিজভী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে।
প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব, দাবি অর্থ উপদেষ্টা। ঋণ পরিশোধে দুষ্ট চক্র হতে বের হতে চায় সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার ভাবনা উচ্চাভিলাষী, মনে করে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। সরকারের স্থায়িত্বের জন্য ৭০ অনুচ্ছেদ প্রয়োজন, ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অভিমত। প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য আইন উপদেষ্টার। হাসিনাকে ফেরত দিতে ভারত এখনো প্রতিক্রিয়া দেয়নি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।